দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। নিট বিতর্কে চাপের মুখে পিছু হটল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 1563 জনের প্রেস নম্বর বাতিল। চাইলে ফের পরীক্ষায় বসতে পারেন এই পরীক্ষার্থীরা, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। 8ই জুলাই প্রশ্ন ফাঁস মামলার শুনানি। বিতর্কে নিট 2024 সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, যেখানে প্রশ্ন ফাঁস ও ঢালাও নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ। নিটের ফল প্রকাশের পর দেখা গিয়েছে একসঙ্গে 67 জন প্রথম স্থানে র্যাঙ্ক করেছেন, যার জলগড়ায় সুপ্রিম কোর্টে। র্যাঙ্কিং বিতর্ক প্রকাশ্যে আসতেই বাড়তি নম্বরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ জানায় বিভিন্ন মহল। পরে জানা যায় বাড়তি নম্বর দেওয়া হয়েছে 1563 জন পরীক্ষার্থীকে। এবার প্রশ্নপত্র ও পরীক্ষা কেন্দ্র জনিত কারণে পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের। নিট পয়েন্টার্স 1563 পরীক্ষার্থীর বাড়তি নম্বর বাতিল। 1563 পরীক্ষার্থী চাইলে ফের পরীক্ষা দিতে পারবেন। 23শে জুন ফের পরীক্ষা দেওয়ার সুযোগ। পরীক্ষার ফল প্রকাশ হবে 30শে জুন। কাউন্সেলিংয়ে কোনো স্থগিতাদেশ নয়। কাউন্সেলিং শুরু হবে 6 জুলাই। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দাবি, কোনো দুর্নীতি হয়নি। পরীক্ষার্থীদের হাতে দুটি বিকল্প। তাঁরা কি আবার পরীক্ষায় বসবেন, না গ্রেস মার্কস ছাড়াই কাউন্সেলিংয়ে যাবেন? নিট পরীক্ষা সংক্রান্ত সমস্ত আবেদনের শুনানি শুরু হবে আগামী 8ই জুলাই থেকে। নিট বিতর্কের আঁচ এবার কলকাতাতেও। সল্টলেকের করুণাময়ীতে ধুন্ধুমার। দুর্নীতির অভিযোগে বিকাশ ভবন অভিযান, এআইডিএসওর মিছিল আটকায় পুলিশ। কলকাতা টিভি। রেস্তোরাঁর মালিক ও সোহম চক্রবর্তীর কাণ্ড আদালতে গড়ালো। 2000 টাকার বন্ডে জামিন পেলেন সোহম চক্রবর্তী। যদিও বিতর্ক পিছু ছাড়েনি অভিনেতা তথা তৃণমূল বিধায়কের। সরকারি আইনজীবীর ঘরে বসে থাকায় উঠল প্রশ্ন। এ বিষয়ে মুখ খোলেননি তৃণমূল বিধায়ক। বিতর্কের সূত্রপাত নিউ টাউনের এক রেস্তোরাঁয়। 7ই জুন ওই রেস্তোরাঁ মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা এবং তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। তার বিরুদ্ধে রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ ওঠে। সিসিটিভির ফুটেজে সেই ছবি ধরা পড়ে। এই সংঘাতের জলগড়ায় হাইকোর্ট পর্যন্ত। রেস্তোরাঁ মালিকের অভিযোগ, তাকে হুমকির মুখে পড়তে হচ্ছে। সোহম রেস্তোরাঁ মালিক সংঘাত মামলা শুক্রবার আদালতে উঠবে। তার আগে বারাসত জেলা আদালতে আগাম জামিনের জন্য আবেদন জানান তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। আবেদন গৃহীত হয়। 2000 টাকার বন্ডে জামিন পান অভিনেতা সোহম চক্রবর্তী। তবে বিতর্ক পিছু ছাড়েনি অভিনেতার। আদালতে পৌঁছে কেন দীর্ঘক্ষণ সরকারি আইনজীবীর ঘরে অপেক্ষা করেন সোহম, বিতর্ক তা নিয়েই। সোহমের বিরোধিতা করে এর আগেই কথা বলেছেন পেশার জগতে তাঁর সহকর্মী দেব। মুখ খুলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। আর এবার যে খবরে নজর রাখবো, মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জীবনতলায়। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি 218 নম্বর বুথে তৃণমূলের সম্পাদক ছিলেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদে খুন বলে এমনটাই অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ। দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা থানার 7 নম্বর গ্রামের ঘটনা। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি 218 নম্বর বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন। বুধবার রাতেই তার মৃত্যু হয়। ঘটনায় পরিবারের সদস্যরা দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। প্রতিবেশীদের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে রবীন্দ্রনাথ মণ্ডলের বিবাদ ছিল বলে অভিযোগ মৃতের পরিবারের। খবর পেয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছন। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। পাশাপাশি খুনের সঠিক কারণ তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে খুন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা টিভি। ভোট মিটতেই কৃষ্ণনগরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মহুয়া মৈত্র জিতলেও কৃষ্ণনগর পুরো এলাকায় ভোটের অঙ্কে পিছিয়ে তৃণমূল। বিজেপির ভালো ফলের নেপথ্যেও কি তৃণমূলের কোন্দল, উঠছে সেই প্রশ্ন। এবার বেআইনিভাবে ক্যাফের দরপত্র পাইয়ে দেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে সোচ্চার তৃণমূলেরই কাউন্সিলর। ভোট মিটতেই প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব। পুরপ্রধানের বিরুদ্ধে সোচ্চার তৃণমূলেরই কাউন্সিলর।
লোকসভা ভোটে কৃষ্ণনগরে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। যদিও কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় হেরেছে তৃণমূল। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভায় তৃণমূলের হারের নেপথ্যেও কি গোষ্ঠীকন্দল, প্রশ্ন ওয়াকিবহাল মহলের। 2019 সালে উজ্জ্বল বিশ্বাসের কেন্দ্র কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় তৃণমূল 7,000-এর বেশি কিছু ভোটে হেরেছিল। যদিও 2021-এর বিধানসভায় ওই আসন থেকে জিতে রাজ্যের মন্ত্রী হন উজ্জ্বল বিশ্বাস। 2024-এর লোকসভায় মন্ত্রীর বিধানসভায় ফের হার তৃণমূলের। এবার কৃষ্ণনগর দক্ষিণে 8,700 ভোটে পিছিয়ে তৃণমূল প্রার্থী। শুধু কৃষ্ণনগর দক্ষিণ এবং উত্তর বিধানসভা নয়, কৃষ্ণনগর পুরো এলাকাতেও ভালো ফল করেছে বিজেপি। ফলে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের জয় এলেও সেভাবে স্বস্তিতে নেই তৃণমূল শিবির। তারই মধ্যে এবার গোষ্ঠীকন্দলের অভিযোগ ওঠায় আরও অস্বস্তিতে দল। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগর পুরো এলাকার অন্তর্গত জলঙ্গ নদীর কদমতলা ঘাটের পাশে একটি ক্যাফে রয়েছে এবং পার্ক রয়েছে। অভিযোগ, ওই এলাকার কাউন্সিলর পলাশ দাস ক্যাফেটি তালা বন্ধ করে দেন। তার অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে ক্যাফের দরপত্র পাইয়ে দিয়েছেন চেয়ারপারসন রীতা দাস। যদিও রীতা দেবীর অভিযোগ, নিয়ম মেনেই ক্যাফের দরপত্র পাশ করানো হয়েছে। কেউ বেনিয়ম করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন চেয়ারপারসন। চেয়ারপারসনের সঙ্গে কাউন্সিলরের দ্বন্দ্বে গোষ্ঠীকন্দলের কথা অস্বীকার করেছেন কাউন্সিলর। লোকসভা ভোটের আগেই কৃষ্ণনগরে স্পষ্ট হচ্ছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তার জেরেই কৃষ্ণনগর পুরো এলাকায় এগিয়ে ছিল বিজেপি। সামনে বিধানসভা ভোট, গোষ্ঠীদ্বন্দ্বের আভাস সেই ভোটেও পড়ার আশঙ্কা। এর আগেও পুরসভার পূর্ত দফতরের দায়িত্বে থাকা শিশির কর্মকারের চেয়ারপারসন রীতা দাসের দ্বন্দ্বের কথা প্রকাশ্যে এসেছিল। এবার সেই শিশির ঘনিষ্ঠ পলাশ দাসের সঙ্গে রীতা দাসের দ্বন্দ্ব সামনে আসায় বিধানসভা ভোটের আগে কৃষ্ণনগরে তৃণমূলের অন্তরের ছবিটা দলকে খুব একটা স্বস্তি দিচ্ছে না। কৃষ্ণনগর থেকে সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। বিজেপির কাছ থেকে গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েই প্রায় পঞ্চায়েত অফিস গেরুয়া থেকে নীল সাদায় পরিবর্তন করল তৃণমূল কংগ্রেস। ভেটাগুড়িতে গ্রাম পঞ্চায়েত অফিসের এই রং বদল নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। লোকসভা নির্বাচনের ফলাফলের পরেই গোটা কোচবিহার জেলার সঙ্গে ভেটাগুড়িতেও দেখা যায় বিজেপির আসনে জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্যের ফুল বদলের হিড়িক। ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 5 পঞ্চায়েত সদস্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে। সেজন্যই গ্রাম পঞ্চায়েত অফিসের দফতর গেরুয়া থেকে নীল সাদা করা হচ্ছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে 12 আসন বিশিষ্ট ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 10টি আসনে জয়লাভ করে এককভাবে বোর্ড গঠন করে বিজেপি। তৃণমূলের হাতে থাকে 2 আসন, কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই বিজেপির সেই 10 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 5 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করায় এই মুহূর্তে 12 আসন বিশিষ্ট পঞ্চায়েতের 7 জন সদস্য তৃণমূলের। তাই সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের হাতে। পঞ্চায়েতের এই রং বদলে আপত্তি নেই, তবে কাজের খতিয়ানেই সরকারের সাফল্য প্রমাণ করবে দাবি গ্রামবাসীদের। কলকাতা টিভি। সেরা 10-এর সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ব্যারাকপুরে বিজেপি কর্মীকে মারধর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অন্যদিকে কাঁচরাপাড়া পুরসভার অন্তর্গত ব্রহ্মস্থান এলাকায় বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তপ্ত ব্যারাকপুর। মিটে গিয়েছে লোকসভা নির্বাচন 2024। ফল প্রকাশিত হয়েছে 4 জুন। তারপরই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে ভোট পরবর্তী হিংসার ছবি। ব্যারাকপুরের জয়ী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বারবার বলেছেন গুন্ডারাজ দমন করতে হবে, কিন্তু তারপরও অব্যাহত অশান্তি, হিংসা। বীজপুর বিধানসভার কাঁচরাপাড়া এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পরেই এলাকায় পৌঁছয় বীজপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে মঙ্গলবার মামুদপুর এলাকার বিজেপি কর্মী সাধন ঘোষকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার জেরে আহত সাধনকে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী এইমসে স্থানান্তরিত করা হয়। যদিও এই সমস্ত ঘটনা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয় ভারতীয় জনতা পার্টি। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে। কাঁচরাপাড়া থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত না হলে ভোটে দাঁড়াবেন না। লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক নিয়েছিলেন ঘাটালের দুবারের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। দেবের জেদের কাছে হার মেনে রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যান করবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাপক মার্জিনে ভোটে জিতে শপথ গ্রহণের আগেই মাস্টার প্ল্যান রূপায়িত করতে উদ্যোগী দেব। কেন্দ্র রাজ্য দীর্ঘ টালবাহানার পর এবার শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান।
সব ঠিক থাকলে জানুয়ারির শুরুতেই শুরু হতে পারে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। আগামী 5 বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান। সল্টলেকে জলসম্পদ ভবনে সেচ দপ্তরের মিটিং করেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারী। সেই মিটিংয়েই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সিদ্ধান্ত হয়। ভোটে দাঁড়ানো নিয়ে দেব বেঁকে বসার পর তাকে পাশে নিয়ে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না দিলে রাজ্য সরকার সেই টাকা দেবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই ঘাটাল থেকে ভোটে লড়তে রাজি হন দেব। এবার রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজ্য সরকার যদি মাস্টার প্ল্যান রূপায়ণ করতে পারে তবে তা অভিনন্দনযোগ্য বলছেন ঘাটালের সিপিএম নেতা। ভোটের আগে ঘাটালবাসীর দীর্ঘদিনের স্বপ্ন রূপায়ণে উঠে পড়ে লেগেছিলেন বিদায়ী সাংসদ। এবার দেবের উদ্যোগেই শুরু হতে চলেছে মাস্টার প্ল্যানের রূপায়ণ। বিপুল মার্জিনে জয়ের পর ঘাটালবাসীর দাবি আদৌ কবে মেটাতে পারেন দেব তাই দেখার। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন পাহাড়ি নদীতে দ্রুত বাড়ছে জলস্তর। তিস্তা সহ ফুলে ফেঁপে ওঠা নদীগুলি চোখ রাঙাচ্ছে নদীপাড়ের বাসিন্দাদের। ভূমিধসে প্রবল ক্ষতি সিকিমেও জরুরিকালীন ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি শুরু করেছে প্রশাসনও। তৈরি পুলিশ প্রশাসন, সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ। পাহাড়ে লাগাতার বৃষ্টি, ভারী বৃষ্টি সিকিমেও, ফুঁসছে তিস্তা নদী। সিকিমে ধস, প্রবল ক্ষয়ক্ষতি, বন্ধ সড়ক, বিচ্ছিন্ন যোগাযোগ। দুর্যোগের পূর্বাভাস ছিলই, তুমুল বৃষ্টিতে এবার আতঙ্ক বাড়ছে উত্তরবঙ্গে। পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে ডুয়ার্সের একাধিক পাহাড়ি নদী। মূর্তি, কুর্তি, নেওড়া, মাল সহ বিভিন্ন নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের সুখানি নদীর জল বেড়ে যাওয়ায় সুখানি বস্তি এলাকায় মনমোহন ধুরা যাওয়ার পথে সেতুর ওপর দিয়ে বইছে জল। ফলে মনমোহন ধুরা গ্রামের সঙ্গে নাগরাকাটা বাজার ও ব্লক অফিসের যোগাযোগ বিচ্ছিন্ন। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফেও জনগণকে সতর্ক করা হয়েছে। মূর্তি নদীতে সেতুর কাজ চলায় সতর্ক করা হয়েছে শ্রমিকদের। সিকিম পাহাড় তো বটেই, সমতলেও তুমুল ভারী বৃষ্টি। জলস্তর বেড়েছে তিস্তা নদীর। গত 24 ঘন্টায় 115.60 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে, যা এই মরশুমের রেকর্ড বৃষ্টিপাত। তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ায় ফুলে ফেঁপে উঠেছে নদী। সকালে 2462.66 কিউমেক জল ছাড়া হয়েছে তিস্তা ব্যারেজ থেকে। তাতে নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। তিস্তায় প্রবল জলস্ফীতিতে বন্ধ কালিম্পং দার্জিলিং সড়ক পথ। তিস্তা বাজারের কাছে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। টানা বৃষ্টির কারণে লালবাজার ডিমিতখোলার কাছে মাঙ্গন সড়কটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চাঁদেও আপের গিয়াংথাং লিংডং এলাকায় বেশ কিছু বাড়ি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংকালাং ব্রিজের কাছে ভূমিধসের কারণে জঙ্গু সম্পূর্ণভাবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত বেশ কিছু বাড়ি। রংরাঙে টিসিপির কাছে ধসের কারণে মাঙ্গান থেকে গ্যাংটক এবং সিংটামের রাস্তা পুরোপুরি বন্ধ। পাকশেপ মনস্ট্রির কাছে ধসে সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে 3টি বাড়ি। এখনো পর্যন্ত 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, চলছে উদ্ধার অভিযান। আমবিথাংয়েও ধস। তিস্তা বাজার, গেলখোলা সহ বিভিন্ন জায়গায় রাস্তার উপর জল উঠে এসেছে। বেশ কিছু বাড়িও তিস্তার চরে বিপজ্জনক অবস্থায় রয়েছে। বুধবার রাত থেকেই পুলিশ মাইকিং করে এইসব অঞ্চলে বসবাসকারী মানুষদের সাবধান করে দূরে সরিয়ে দিয়েছে। প্লাবিত হয়েছে তিস্তা বাজার, মল্লি, ডম্বি, গেইলখোলা, 29 মাইল সহ বিভিন্ন এলাকা। তবে তিস্তার যা অবস্থা, বৃষ্টি না কমলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। যে কোনো দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন, সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ এর দল। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। কলকাতা টিভি। ধীরে ধীরে চা বাগানের দিকে এগোচ্ছে নদী। বাসরা নদীর ভাঙন আতঙ্কে চা বাগান কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত 80 একর জমি। পাশাপাশি ভারী বৃষ্টিতে ধস নেমেছে। কাদামাটি ঢুকছে বাইগাঁও এলাকাতেও। বিপর্যস্ত জনজীবন, চারদিকে আতঙ্কের ছবি। বাঁধ নেই নদীতে, ধীরে ধীরে চা বাগানের দিকে এগোচ্ছে নদী। সামনেই রয়েছে বসরা নদী, ভুটান পাহাড় থেকে আগত বসরা নদী। আর বসরা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এই সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান। এখন পর্যন্ত বাগানের প্রায় 80 হেক্টর জমি বাসরা নদীর গর্ভে চলে গেছে। কেননা নদীর গর্ভে প্রায় ক্রমাগত ভাঙ্গন হচ্ছে নদীতে, আর এর কারণে কিন্তু বাগানের যে জমি রয়েছে, চা গাছ রয়েছে, নদীর গর্ভে চলে যাচ্ছে। এতে খুবই
চিন্তায় রয়েছে বাগান কর্তৃপক্ষ। ভুটান সীমান্ত ঘেঁষা এই সেন্ট্রাল ডুয়ার্স এলাকার একদিকে রয়েছে পানা ও অন্যদিকে রয়েছে বাস্টার নদী। প্রতি বছরই ভুটানের পাহাড়ি নদীর জল মিলিত হয় সেন্ট্রাল ডুয়ার্সের এই দুই নদীতে। ফলে বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করে এই দুই নদী। নদী তীরবর্তী এলাকায় অনেকে নিজেদের ঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। জমি বাঁচাতে অস্থায়ীভাবে বাঁধ তৈরি করলেও তাতে সফলতা মেলেনি বলে দাবি বাগান কর্তৃপক্ষের। সেন্ট্রাল ডুয়ার্স এলাকা পরিদর্শন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি বলেন, আন্তর্জাতিক স্তরে ভারত ভুটান যৌথ রিভার কমিশন করা খুব জরুরি। বাস্টার নদীর ভাঙন সমস্যায় উদাসীন সরকার, অভিযোগ কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামার। ভুটান পাহাড়ের ধস নেমে বিপর্যস্ত ভারতের রায়গাঁও এলাকার জনজীবন। ভুটান পাহাড় থেকে আসা কাদামাটি প্রবেশ করছে রায়গাঁও এলাকায়, ফলে সমস্যায় বাসিন্দারা। কয়েক ঘন্টার বৃষ্টিতে বাসিন্দাদের ঘরে প্রবেশ করে কাদামাটি। সমস্যা সমাধানে শীঘ্রই গার্ড ওয়াল দেওয়া হোক বলে দাবি এলাকার বাসিন্দাদের। আতঙ্কিত দুর্গতরা, ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে বিপর্যস্ত এলাকাবাসী। আলিপুরদুয়ার থেকে অজয় শাহ ও সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি। শিশু খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য কামারহাটিতে। অভিযুক্তকে গ্রেফতার না করায় পুলিশের ওপর ক্ষিপ্ত এলাকাবাসী। বেলঘরিয়া থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। সদ্যজাত খুনে চাঞ্চল্য কামারহাটির আড়িয়াদহে। ভিডিও ফুটেজে অভিযুক্ত মহিলাকে দেখা গেলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি বলে অভিযোগ এলাকাবাসীর। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। সেদিন পুরসভার 11 নম্বর ওয়ার্ডে আড়িয়াদহ রামকৃষ্ণ পল্লীতে এক সদ্যজাতকে তোয়ালে মুড়িয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় এক মহিলার বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, সিসিটিভি ফুটেজে অভিযুক্ত মহিলাকে স্পষ্ট দেখা গেছে। তাদের আরও অভিযোগ, পুরো ঘটনাটি জেনেও ওই মহিলাকে গ্রেফতার করেনি পুলিশ। উপরন্তু টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার প্রস্তাব আসে পুলিশের পক্ষ থেকে। শিশু খুনের অভিযোগ সামনে আসতেই কামারহাটি পৌঁছয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। পুলিশের কাছে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান তাঁরাও। মানবাধিকার কমিশনের সদস্যদের সামনে অভিযুক্ত মহিলাকে গ্রেফতারের দাবি জানাতে থাকেন এলাকাবাসী। একই শিশু খুনের অভিযোগ, তার উপর অভিযোগ ধামাচাপা দিতে ঘুষ নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সব মিলিয়ে মঙ্গলবার রাত থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান আড়িয়াদহের রামকৃষ্ণ পল্লীর বাসিন্দারা। সত্য উদ্ঘাটন ও অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সোচ্চার ছিলেন তাঁরা। কামারহাটি থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। বুধবার ওড়িশার মুখ্যমন্ত্রীর আসনে বসেন মোহন চরণ মাঝি। পদে থেকে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। কোভিডে বন্ধ হওয়া পুরীর জগন্নাথ মন্দিরের 4টি দরজাই খুলে গেল বৃহস্পতিবার থেকে। ভক্তদের জন্য খুলে দেওয়া হলো পুরী মন্দিরের সবকটি প্রবেশদ্বার। বাঙালির অন্যতম পছন্দের ভ্রমণের জায়গা পুরী, যার মূল আকর্ষণ শতাব্দী প্রাচীন পুরীর জগন্নাথ মন্দির। রথযাত্রা ছাড়াও সারা বছর মন্দিরে উপচে পড়ে ভিড়। কিন্তু করোনাকালে মন্দিরের একটিমাত্র দরজা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিজেডি সরকার। তবে করোনা অতিমারি কেটে গেলেও সেই একই সিদ্ধান্ত কার্যকর থাকে, ফলে অসুবিধায় পড়েছিলেন পুণ্যার্থীরা। 24 বছরের নবীন পট্টনায়কের বিজেডির রাজত্ব শেষ 24-এর বিধানসভায়। বুধবারই ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মোহন চরণ মাঝি। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা। 4 বছর পর খুলল 4 দরজা। প্রথমবার ক্ষমতায় এসে ওড়িশায় মোদি ম্যাজিক। বুধবার প্রথম ক্যাবিনেট বৈঠকেই মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পুরীর জগন্নাথ মন্দিরের 4টি দরজা খুলে দেওয়ার প্রস্তাবে সম্মতি জানান। আর সেই মতোই 13 জুন থেকে খুলে দেওয়া হলো মন্দিরের 4টি দরজাই। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ও ওড়িশার সব মন্ত্রীদের উপস্থিতিতে খোলা হয় মন্দিরের 4 দরজা। উপস্থিত ছিলেন 2 उपमुख्यमंत्रियों। महाप्रभु जगन्नाथ की सुरक्षा, रक्षणाबेक्षण और उनके जो डेवलपमेंट का जो काम भी और जो तत्कालीन परिस्थिति का मुकाबला करने के लिए सरकार ने एक कॉर्पस फंड वो कैबिनेट में प्रस्ताव 2 नंबर पर हमने प्रस्ताव रखे, निष्पत्ति भी लिए। अगला जो बजट आएगा उसमें से हम कॉर्पस फंड 5 करोड़ का बजट में रखते हुए उसका मैनेजमेंट के लिए निश्चित रूप से जल्द से जल्द हम व्यवस्था। ওড়িশায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইস্তাহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল পুরীর মন্দিরের 4টি দরজাই খুলে দেওয়া। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সেই প্রতিশ্রুতি রাখল মোদী সরকার। এবার আর লম্বা লাইন নয়, 4টি প্রবেশদ্বার দিয়েই জগন্নাথ দর্শন করবেন ভক্তরা। কলকাতা টিভি। সেরা 10 এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।